আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি জরুরি। এই জন্য আমি একটা কথা সবসময় বলে থাকি, টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি অফ সাকসেস ফর দ্য এমসিকিউ পিরিয়ড। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমার বেসিক লেভেল ঠিক কিভাবে থাকলে তুমি টাইম ম্যানেজমেন্টকে ব্যবহার করে যে কোনো এমসিকিউ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, যে কোনো লেভেলের এমসিকিউ। সো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা আজকে গতি অধ্যায় থেকেই শুরু করছি। তোমাদের এই প্রোগ্রামে আমি দেখাবো কিভাবে তুমি সকল অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করতে পারো। সো এই সিরিজে আজকে প্রথম অংশ। তো এই হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। তো এই হলো ফার্স্ট কোশ্চেন, ত্বরণের একক কোনটি? তো তুমি তো জানো ত্বরণ মানে কি, এ ইজ ইকুয়াল টু এম এস ইনভার্স টু। তাহলে এই যে অ্যান্সার, এগুলো খুব সহজ। ঘড়ির কাঁটার গতি কোন রকমের? আচ্ছা, উত্তর আছে রৈখিক। এটা তো রৈখিক হবেই না, ঘড়ি তো গোল 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 করে ঘুরতে থাকে। স্পন্দন গতিও হবে না, কারণ স্পন্দন গতি যেটা হয় যে তোমার একবার একদিকে গিয়ে আবার আরেক দিকে ফিরে আসে, এই যে এইটা স্পন্দন গতি। উপবৃত্তাকারও হবে না, উপবৃত্তাকার হয়েছে স্যার পৃথিবীর গতি সূর্যের চারদিকে। এই যে সূর্যের চারদিকে, এটা হচ্ছে উপবৃত্তাকার গতি। অর্থাৎ কোনো একটা বৃত্তকে তুমি যদি দুই পাশ থেকে চাপ দাও, তাহলে যে শেপটা হয় সেটা হচ্ছে উপবৃত্তাকার। আর পর্যাবৃত্ত গতি হবে, কারণ পর্যাবৃত্ত গতির ডেফিনেশন কী ছিল? কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে পরপর একই দিক থেকে একই সময় অতিক্রম করে। সো বেসিক লেভেল এইভাবে থাকতে হবে, তোমাকে প্রত্যেকটা ব্যাপারের ক্লিয়ার নলেজ থাকতে হবে যে রৈখিক কী, উপবৃত্তাকার কী, স্পন্দন কী। তোমরা অনেক সময় যে কাজটা করো, ঘড়ির কাঁটার গতি কি মুখস্থ করে ফেলো, পর্যাবৃত্ত গতি। ইউ আর নট গোয়িং টু এক্সপ্লেইন এনিথিং। মানে রৈখিক গতি, উপবৃত্তাকার গতি, স্পন্দন গতি, এগুলো নিয়ে তোমার মাথা ব্যথাই নেই। 90% স্টুডেন্ট জানেই না উপবৃত্তাকার শেপটা কেমন। সো স্যাড অ্যাবাউট ইট। ওকে, 3 নম্বরে চলে আসি আমরা, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, গ্যালিলিও কিন্তু 3টা ফর্মুলা বলছিলেন এটার জন্য, যে বেসিকটা। প্রথম লতে কি বলছে স্যার? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সকল বস্তু। অর্থাৎ একটা তুলা আর একটা লোহা একই সময় মাটিতে পড়বে, এটাই হলো বেসিক কনসেপ্ট। যে স্যার আমরা যদি ভ্যাকিউমে একটা তুলা আর একটা লোহা ছেড়ে দিই, তাহলে দুইটা একই সময় মাটিতে পড়বে। সেকেন্ড যে কথাটা বলছিল, যে টাইম যদি বেড়ে যায় তাহলে বস্তুর ভ্যালোসিটি বেড়ে যাবে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর। এবং এখান থেকে এসেছে যে ভি ভ্যারিজেস টু টি। 3 নম্বরে বলেছে তোমার টাইম যদি বেড়ে যায় তাহলে অতিক্রান্ত যে উচ্চতা এটাও বেড়ে যাবে। বাট এটা কেমনভাবে বাড়বে? বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজেস টু টি স্কোয়ার। তোমার যদি এই 3টা ক্লিয়ার থাকে তাহলেই তুমি এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। তুমি কখনোই এই কোশ্চেনটা করেই এই অ্যান্সারটা মুখস্থ করে ফেলবা না যে বর্গের সমানুপাতিক। তুমি আগে গিয়ে তোমার এই 3টা বেসিক ক্লিয়ার করবে। আসেন দেখেন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, এইটা হলো গ্যালিলিও সূত্রের কন্ডিশন। 3টা সূত্রের জন্যই কিন্তু একই কন্ডিশন। নির্দিষ্ট সময় অর্থাৎ টাইম, যে দূরত্ব অর্থাৎ এইচ, টি আর এইচ এর মধ্যে রিলেশন কি? এইচ ভ্যারিজেস টু টি স্কোয়ার সমান বর্গের সমানুপাতিক, সব বর্গের সমানুপাতিক। এবার 4 নম্বর প্রশ্নে চলে আসি। একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমত্বরণে, খেয়াল রাখবেন উদ্দীপক, ধরেন আমি আপনার লেভেলে আসি, একদম আপনার লেভেলে। আজকে আমার এসএসসি পরীক্ষা, আমি বোর্ড পরীক্ষাতে বসে কিভাবে পড়ব। একটি স্থির বস্তু বলছে। আচ্ছা, স্থির বললেই সাথে সাথে আমি টুকে নিব যে ইউ এর মান গোল্লা, এ এক্সেলারেশন সুষম, নির্দিষ্ট সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস। আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু ইউটি হাফ অফ এটি স্কোয়ার, এটা ট্রু।
তারপরে আসো s square equal to u plus twice a, no, we know that there are few formulas. Number 1, v equal to u plus at. Number 2, s equal to u plus v by 2 multiply with t. Number 3, s equal to ut plus half multiply at square. Number 4, v square equal to u square plus twice time of as. তো আমার তো মাথায় এগুলো আছে, আমি জাস্ট মিলাবো, এটা আছে আছে, এটা আছে আছে, এটা আছে নাই, তাহলে 1 2 কারেক্ট অ্যান্সার, দ্যাটস ইট। সো তোমাকে আগে এই ব্যাপারগুলো ভালো করে জানতে হবে। বাই দ্য ওয়ে, এই 2 নম্বর সূত্রে কিন্তু আরেকটা রূপ আছে, সেটা হলো s ইকুয়াল টু ভি বার মাল্টিপ্লাই টি। ভি বার হলো গড় বেগ। অনেক সময় আমরা এটাকে সমবেগ হিসেবেও ব্যবহার করি, যে s ইকুয়াল টু ভিটি, তখন এটা হয়ে যায় সমবেগ। একটু খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলো। এরপরে চলে আসেন, নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর? এই যে মুক্তভাবে পরন্ত বস্তুতে কিন্তু জি আছে। আচ্ছা, মুক্তভাবে পরন্ত বস্তুতে আমরা জানি ভি ভ্যারিজেস টু টি, অর্থাৎ টি বাড়লে ভি বাড়বে, এবং ইকুয়েশনে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। একটা জিনিস বলে নেই, যদি এমন হয় যে ভি বাড়লে যদি এমন হয় যে টি বাড়লে ভি বাড়তেছে এবং এটা সমানুপাতিক আকারে, কোনো স্কোয়ার নাই, তাহলে বুঝতে হবে এই রেখাটা হবে মূলবিন্দুগামী একটা সরলরেখা। বাট যদি কখনো এরকম হয়, যেমন এই যে এইচ ভ্যারিজেস টু টি স্কোয়ার, যদি স্কোয়ার থাকে তাহলে এটার সরলরেখা হবে না, এটা এরকম এরকম হবে। দেখছো, এই শেপটার নাম হইছে প্যারাবোলা। প্যারাবোলা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, কারণ y ইজ ইকুয়াল টু 4ax স্কোয়ার, এখান থেকে 4টা শেপ আসে, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না। তোমাদেরকে আমি যতটুকু বোঝাচ্ছি তুমি অতটুকু মাথায় একদম ক্যাপচার করে নাও, যে স্যার বলছে যে কোনো ইকুয়েশনে যদি জাস্ট সমানুপাতিক থাকে তাহলে এটা স্ট্রেট লাইন হবে, যদি স্কোয়ারের সমানুপাতিক হয় তাহলে এটা এই যে, মানে দেখো সরলরেখা হইলে তো এরকম হওয়ার কথা ছিল, তাই না? এটা তো সরলরেখার চেয়ে বেশি বড়, কারণ স্কোয়ার আকার বাড়তেছে। আর যদি স্যার রুট হয় তাহলে সরলরেখা হইলে এইভাবে বাড়ার কথা, ধরো এইচ ভ্যারিজেস টু রুট ওভার টি, তাহলে যেটা হবে সেইভাবে বাড়বে। দ্যাটস ইট। তাহলে এখন আমাদের এটার জন্য কারেক্ট অ্যান্সার কোনটা? সরলরেখা মূলবিন্দু থেকে এই যে দেখো এই ফিগারটা, সো এটা গ। ওকে, সো আমরা চলে যাচ্ছি এরপরের কোশ্চেনে। এই টাইপের কোশ্চেন আসলে তো তোমাদের জন্য চাঁদ রাত। একজন মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা জানি যে এগুলাকে কিভাবে কনভার্ট করে, তাহলে এটা ইউ 54/3.6। অ্যানালগের দিন শেষ, যে আপনি এইভাবে কনভার্ট করবেন স্যার 54 মাল্টিপ্লাই 1000/3600, এখানে সময় বেশি লেগে যাবে, এভাবে করা যাবে না। একবারে 3.6 দিয়ে ডিভাইডেড করে দেখবেন কত আসে। তাহলে ইউ পাওয়া গেল, এবং বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে টাইম আছে 5 সেকেন্ড, শেষ বেগও দেওয়া আছে 35 ms ইনভার্স 1। ত্বরণ জানতে চাইছে, মানে পুরো বাচ্চাদের লেভেলের কোশ্চেন। a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, করবেন কাজ শেষ। ডেটা কালেকশন করতে আর এইটাকে কনভার্ট করতে আমি ধরে নিচ্ছি আপনার 15 সেকেন্ড সময় লাগবে, এই সূত্রটা মারতে আপনার আর 10 সেকেন্ড সময় লাগবে, গোল্লা ভরাট করতে 5 সেকেন্ড সময় লাগবে। এই হলো আপনার 30 সেকেন্ডের প্ল্যান এই টাইপের ম্যাথের জন্য। এর থেকে বেশি যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি শেষ, আপনাকে শুলে চড়ানো হবে। পরন্ত বস্তু বেসিক্স আগেই ক্লিয়ার করা শেষ, দুইটাই ফর্মুলা আছে, ভি ভ্যারিজেস টি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখান থেকে কিন্তু আবার একটা সূত্র আসে, v1/t1 ইকুয়াল টু v2/t2। আরেকটা ওই যে বলেছিলাম এইচ ভ্যারিজেস টু টি স্কোয়ার, তাহলে এখান থেকেও আসবে h1 বাই, এটাকে নিচে নিয়ে আসেন, t1 স্কোয়ার ইকুয়াল টু h2/t2 স্কোয়ার। দেখিয়ে রাখলাম, হয়তো পরে এটা কাজে লাগবে। তো খোঁজেন কোনটা ট্রু, না এটা ট্রু না, এইচ ভ্যারিজেস টি না, 1/t না, এইচ ভ্যারিজেস টি স্কোয়ার।
হাইয়েস্ট 10 সেকেন্ড লাগবে আপনার এটা খুঁজে বের করতে, হাইয়েস্ট। দিনাজপুর বোর্ড 16 কোশ্চেন, ভালো কোশ্চেন এইটা একটা। একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে, যখনই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো একটা কিছু বলে দিবে, আপনি ইনস্ট্যান্টলি, তো এখানে যখনই তোমাকে বলা থাকবে এরকম পূর্ব, পশ্চিম বা উত্তর, দক্ষিণ যে কোনো একটা ডিরেকশন দেখলেই তুমি কোনো কথা নাই আগে ছবি আঁকবা। তাহলে এই যে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই ডিরেকশন যেন ভুল না হয়, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এখন কি বলছে, কোনো বস্তু একটা স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে, আচ্ছা এখানে 4 মিটার গেছে পূর্ব দিকে, এই যে ওকে ফাইন, এইটুকু আমি ধরে নিলাম 4 মিটার পূর্ব দিকে আসছে। উত্তর দিকে গেছে পরে 3 মিটার, মানে এই যে নর্থের দিকে আসছে 3 মিটার পরে, এই যে 3 মিটার। বস্তুটির দূরত্ব সরণের পার্থক্য কত? আচ্ছা ফাইন, তাহলে এই যে এইটা হলো বস্তুটার সরণ, 4 আর 3 হইলে এটা 5 হবে, এটা পিথাগোরাস নাম্বার, বা আপনি এভাবেও করে দেখতে পারেন 4² প্লাস 3² তাহলে দেখবেন এটা 5 আসবে। তাহলে সরণ হইছে 5 আর দূরত্ব হইছে 4 আর 3 7, তো পার্থক্য হলো 2, এই যে গ কারেক্ট অ্যান্সার। এখন আসেন, আপনি তো আর এত ধীরে ধীরে করবেন না, আপনি দুমদাম করবেন, আগে এরকম করে ড্র করে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সরি এটা নর্থ আর এটা সাউথ। তো প্রথমেই বলছে ইস্ট বরাবর 4 মিটার গেছে, পরে আবার উত্তর দিকে গেছে 3 মিটার, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো এটা 5 হবে, 4 3 7 2 5, মানে সব মিলিয়ে তোমার এটার পিছনে সময় ইনভেস্ট করতে হবে হাইয়েস্ট 40 সেকেন্ড, এর চেয়ে বেশি না, হাইয়েস্ট। এরপরে আসো, কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি, এটার বেসিক্সটা কি? এটার বেসিক্স হইছে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোল না, পৃথিবী হইছে এরকম চ্যাপ্টা, মানে উপবৃত্তাকার শেপ, আমি বেশি চ্যাপ্টা করে রাখছি আপনার বোঝার সুবিধার্থে, তারপরে আমি এই মিডল দিয়ে দুইটা দাগ টানি। এখন আপনি দেখেন এইখানে একটা রেডিয়াস আছে না, এটাকে R1 চিন্তা করি, এখানে একটা রেডিয়াস আছে, এটাকে R2 চিন্তা করি। সকল বস্তুকে পৃথিবী তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে। এখানে একটা বস্তু রাখেন, এইখানেও একটা বস্তু রাখেন, এখন আপনিই বলেন এই R1 এর জায়গাতে বস্তুকে বেশি অ্যাট্রাক্ট হবে সেন্টারে, না R2 এর জায়গায়? সিম্পল স্যার, R1 এর জায়গায়, বিকজ R1 এটা ছোট, আমরা জানি ডিস্টেন্স কম হইলে অ্যাট্রাকশন বেশি হয়, তাহলে এখানে অ্যাট্রাকশন বেশি হবে। স্যার অ্যাট্রাকশন বেশি হইলে ইফ ফোর্স হাই দেন উই নো দ্যাট F ইকুয়াল টু ma or mg, both is true। তাহলে ফোর্স যদি বেশি হয় স্যার, তাহলে এক্সেলারেশনও বেশি হবে, জি এর মান বাড়বে। আর এই অঞ্চলটাকেই বলে মেরু অঞ্চল, এই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। তাহলে ওজন কোথায় বেশি হবে? যেখানে জি বেশি, তার মানে মেরু অঞ্চল, বিষুবীয়তে সবচেয়ে কম। এবার একটু র্যাপিড ফায়ারে যাওয়ার ট্রাই করি, একটু ফাস্ট আঁকাবো আমরা। একটি গাড়ি বেগ এত, তার মানে এটা আদি বেগ 10 ms ইনভার্স 1, এত মন্দন, এর মান দেওয়া আছে -2, 3 সেকেন্ড পর ভি কত হবে? টি ইজ ইকুয়াল টু 3, ভি ইজ ইকুয়াল টু এই চারটা আছে ইউ প্লাস এ টি, 10 - 6 4, এই যে শেষ। মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডের টি আছে, এইচ আছে, বাস। আমরা একটু আগেই শিখেছি যে h1/t1² ইকুয়াল টু h2/t2 স্কোয়ার। 3 সেকেন্ডে এটা t2, t1 h1, h2 জানতে চাইছে, সো h2 will be h1/t1 স্কোয়ার মাল্টিপ্লাই t2 স্কোয়ার। বসান, h1 কত 72, t1 কত 6, তাহলে এখানে 6 স্কোয়ার, আর এখানে টি2 হয়েছে 3 স্কোয়ার। তাহলে এখন কাটাকাটি করেন 6 36, এটা কাটাকাটি করলে 72 36 2 মাল্টিপ্লাই 3 3 9, 9 2 18 মিটার, এই যে ক অ্যান্সার। ক্যালকুলেটর প্রয়োজনই নেই, আপনি নর্মালি অঙ্ক করে ফেলতে পারবেন এগুলো।
এ বস্তুর বেগ এত, তাহলে এটা আদি, সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড টাইম আছে, এত হয়, তাহলে ত্বরণ কত, মাইনাস আসবে, ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এক্সেলারেশনের ফর্মুলা। এরপরে এটা আসেন, এটা কি দেখা যাচ্ছে, আমরা যদি এক্স থেকেই শুরু করি, এই গিয়ে এই গেল, আবার এটা এদিকে নামলো, ভালো কথা, অনেক হিবিজিবি। আচ্ছা, এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো, এক্স আর ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো তোমার সরণের সমান, এক্স্যাক্টলি। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো যে এক্স থেকে ওয়াইতে তুমি যদি এভাবে যাও, হ্যাঁ, সরলরৈখিক যে দূরত্বটা, কারণ এটা তো স্ট্রেট লাইন, কোনো কার্ভ না। আচ্ছা, কনসেপ্টটা বলি, যদি এ একটা পয়েন্ট হয়, বি আর একটা পয়েন্ট হয়, তাহলে দেখো তো এই যে এ বি এর যে দূরত্ব আর যে সরণ, দুইটাই কিন্তু একই। স্যার কখন সরণ আর দূরত্ব এক হয় না? ধরো এই ক্ষেত্রে এ বি, এটা কিন্তু বৃত্তাকার শেপ, তাহলে এখন দূরত্ব হবে এইটা বৃত্তাকার শেপ, আর সরণ হবে কিন্তু এই যে রৈখিক, তাহলে এক্ষেত্রে সরণ আর দূরত্ব একই না। ওরা বলছে এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো সরণের সমান, এক্স্যাক্টলি ট্রু। বেগ সুষমভাবে বাড়তেছে, তাহলে ভি ইনক্রিজিং জাস্ট সিম্পলি, তাহলে এখানে কি হবে, এখানে হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, আদিবেগ যদি গোল্লা হয়, এ যদি সুষম হয়, তাহলে এটা সম্ভব। তাহলে সমত্বরণে কয়ের উত্তর কারেক্ট। এটা একটু আগেই আমরা এক্সপ্লেন করেছি, যদি এরকম হয় ভি ইনক্রিজিং উইথ টি ইনক্রিজিং। এত মিটার উচ্চতা থেকে বস্তুকে ছেড়ে দিলে কত বেগে আঘাত করবে, পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলা। স্যার, পরন্ত নিক্ষিপ্ত বস্তুতে কিন্তু একটা ডেটা দেওয়া থাকা লাগে, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। গতির ফর্মুলা 4টা, আমি একটা নিয়ে কথা বলি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রত্যেকটা ফর্মুলাতেই 4টা করে ডেটা দেওয়া আছে। স্যার কিভাবে? এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টার মধ্যে আপনার কাছে যদি 3টা ডেটা গিভেন থাকে আর একটা ডেটা ওয়াট হয়, তাহলেই অঙ্ক করা যায়। কিন্তু পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলাতে খেয়াল করেন কি হয়, ধরেন আপনি পরন্ত বস্তু করেন, আচ্ছা ভি দিয়েই করি, একদম সেমটা দিয়েই করি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, পরন্ত বস্তু, তাহলে আদিবেগ কত স্যার? 0। জি এর মান কত স্যার? 9.8। তোমাকে যদি শুধু টি দেওয়া থাকে, তাহলেই কিন্তু তুমি ভি বের করতে পারবা, কারণ দুইটা ডেটা বাই ডিফল্ট দেওয়া থাকে। কথাটা মনোযোগ দিয়ে মাথায় নিয়ে নাও, পরন্ত নিক্ষিপ্ত বস্তুর সূত্রে সবসময় দুইটা ডেটা বাই ডিফল্ট দেওয়া থাকে, হয় আদিবেগ গোল্লা, নিক্ষিপ্ত হইলে শেষ বেগ গোল্লা, জি এর মান আপনি জানেন, তাহলে একটা ডেটা দেওয়া থাকলেই অঙ্ক করা যাবে। এই যে এখানে দেখেন একটা ডেটা দেওয়া আছে, হাইট, সো হাইট ইজ গিভেন 75 মিটার, ছেড়ে দেওয়া হয়েছে পরন্ত বস্তু, তাহলে আদিবেগ 0, জি এর মান তো আমরা জানি, কি জানতে চেয়েছে? বেগ, ভি, ওয়াট, এই 4টা আছে কোন ফর্মুলায়? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস টাইম জি এইচ, শেষ, মারামারি করবেন, ভি বের হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস টাইম জি এইচ, কাজ শেষ। এরপরে সরল দোলকের গতি কি রকম, ওই যে স্পন্দন, একটু আগে এক্সপ্লেন করেছি, এটা ছাদ থেকে ভূপৃষ্ঠে একটু আগে করিয়েছি। নিচের কোনটি ভেক্টর রাশি ভর বেগ, যেহেতু বেগ ভেক্টর রাশি, দেখেন তাপমাত্রা, সময় আর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহর কোনো দিক নেই, এটা সবসময় আপনি মানে একই পোলারিটিতে এটা ফ্লো করে। সো এখানে ভর বেগ, এটা করাই দিচ্ছি একটু আগে। গতির সমীকরণ কয়টি? 4টি, ঢাকা বোর্ড 15 কোশ্চেন। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি। এখানে অনেকেই বেগ নিয়ে কনফিউজড হন, এখানে দিক কিন্তু নির্দিষ্ট বলে নাই, যদি এটা বলতো যে নির্দিষ্ট দিকে তাহলে হতো বেগ, কিন্তু এই কথাটা মিসিং হয়, উত্তর হয়েছে দ্রুতি। নিচের কোনটি ভেক্টর রাশি? আপনাদের একটা অধ্যায় আছে না, কাজ
ক্ষমতা শক্তি, শুধু এইটা মনে রাখবেন এই পুরো অধ্যায় স্কেলার। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা কিন্তু স্কেলার, মানে কাজ স্কেলার, ক্ষমতা শক্তি সব স্কেলার। তাহলে কাজ হবে না, দ্রুতি হবে না, তাপমাত্রা তো হবেই না। আপনি কি বলেন যে আজকের তাপমাত্রা পশ্চিম দিক বরাবর 23°C, তার মানে টেম্পারেচার বলার সময় তো আমার দিক বলার দরকার নাই, তাহলে স্মরণ। ওকে, সো আজকের এই এমসিকিউ এর প্রথম সেশনে আমরা 22টা এমসিকিউ সলভ করালাম। বেসিকলি আমি আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর বোঝাচ্ছি না, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি যে পরীক্ষার হলে আপনার বেসিক লেভেল ঠিক কতটুকু দরকার, কতটুকু বেসিক আপনি ঠিক করে তারপর পরীক্ষার হলে যাবেন এবং পরীক্ষার হলে আপনি কিভাবে সলভ করবেন। তো এই এমসিকিউ সেশনে আমরা টোটাল সলভ করব 277টা প্রশ্ন। তো দেখা হচ্ছে এটার দ্বিতীয় পর্বে। এর আগে তোমরা তোমাদের বেসিকটাকে ঠিক করে নাও। আমি তোমাদের কিন্তু ইতিমধ্যে গতি অধ্যায়ের সম্পূর্ণ বেসিক ক্লাস নেওয়া হয়েছে, যারা করনি কমেন্ট সেকশনে ওটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগে করে আসো, তাহলে দেখবা এমসিকিউ তোমার জন্য কিছুই না। আর যাওয়ার আগে এই কথাটা আরেকবার পড়ে রাখো যে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি অফ সাকসেস ফর দ্য এমসিকিউ পার্ট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল আল্লাহ হাফেজ।